ম্যাম, আমি এই মেশিনটি ঠিক করতে পারি। দুনিয়ার বড় বড় ইঞ্জিনিয়াররা হেরে গিয়েছিল, আর এখন এই বাচ্চা মেশিন ঠিক করবে? বাইরে বের করো একে। ছেলে, তোর কি জ্ঞান আছে? তুই কি বলছিস? এটা দুনিয়ার সবথেকে বড় কোম্পানির প্রজেক্ট। হ্যাঁ, আমি এই মেশিনটি ঠিক করতে পারি, আর এখন আমি নিজের যোগ্যতা দেখাবো এবং এটি ঠিক করে দেব। তার কথা শুনে পুরো কোম্পানিতে নিস্তব্ধতা ছেয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো যেন কেউ মজা করল। প্রথমে সবাই তাকে নিয়ে খুব হাসাহাসি করল, কিন্তু সেই বাচ্চাটি যা করল তা দেখে বড় বড় ইঞ্জিনিয়াররা অবাক হয়ে গেল। আসুন জানি আসলে সেই বাচ্চাটি কে ছিল এবং মেশিনের ব্যাপারে তার এত জ্ঞান এলো কী করে। শহরের সবথেকে অভিজাত এলাকায় অবস্থিত ওনরাটেকের গগনচুম্বী ইমারত ছিল পৃথিবীর প্রযুক্তিগত শক্তির প্রতীক। এটি শুধু একটি কোম্পানি ছিল না, বরং একটি সাম্রাজ্য ছিল, যেখানে আকাশ চিরে যাওয়া ফাইটার জেট এবং মহাকাশে যাওয়া রকেটের ইঞ্জিন তৈরি করা হতো। কিন্তু এর মেইন প্রজেক্ট ফিনিক্স গত 10 দিন ধরে একটি মৃতদেহের মতো পড়েছিল। মেশিনের আকার একটি দোতলা বাড়ির সমান বড় ছিল। এতে হাজার হাজার পাইপ, লক্ষ লক্ষ সেন্সর এবং কোটি কোটি টাকার কোডিং লাগানো ছিল। যখন এই মেশিন চলত তখন পুরো মেঝে থরথর করে কাঁপত, কিন্তু এখন সেখানে কেবল একটি ভয়ঙ্কর নিস্তব্ধতা ছিল। মেশিন বন্ধ হওয়ার কারণে কোম্পানির প্রতিদিন লক্ষ লক্ষ ডলার ক্ষতি হচ্ছিল। বিদেশি বিনিয়োগকারীদের চাপ বাড়ছিল। মায়া মালহোত্রা, যিনি এই কোম্পানির সর্বেসর্বা এবং সিইও ছিলেন, তিনি গত 3 রাত ঘুমাননি। হলের ভেতরে জার্মানি এবং জাপান থেকে আসা ইঞ্জিনিয়ারদের একটি বাহিনী মোতায়েন ছিল। তাদের কাছে পৃথিবীর সবথেকে দামি ডায়াগনস্টিক টুলস ছিল। ম্যাম, আমরা মূল টারবাইন খুলে দিয়েছি, আমরা সুপার কম্পিউটার দিয়ে কোডিং রিচেক করেছি, আমরা পাওয়ার গ্রিড পর্যন্ত বদলে দিয়েছি, কিন্তু মেশিন স্টার্ট হতেই প্রেশার এরার দেখিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। প্রধান ইঞ্জিনিয়ার হ্যান্স কপালে জমে থাকা ঘাম মুছতে মুছতে বলল। মায়ার মুখ রাগে লাল হয়ে গেল। আপনারা নিজেদের দুনিয়ার সেরা মস্তিষ্ক বলে দাবি করেন, আমাকে এটা বলবেন না যে আপনারা কি কি চেক করেছেন। আমাকে এটা বলুন যে এই মেশিন কেন শুরু হচ্ছে না। যদি 24 ঘন্টার মধ্যে ইঞ্জিন চালু না হয় তবে এই কোম্পানি বন্ধ হয়ে যাবে। ইঞ্জিনিয়াররা আবার বড় বড় নকশা এবং স্ক্রিনের মাঝে হারিয়ে গেল। তারা বড় সমস্যাগুলো খুঁজছিল। হয়তো কোনো মাদারবোর্ড পুড়ে গেছে বা কোনো টারবাইন ক্র্যাক হয়েছে। তাদের ধ্যান সেই ধুলো আর ছোট আওয়াজের দিকে ছিল না যা মেশিনের ভেতর থেকে চাপা সরে আসছিল। অন্যদিকে কোম্পানির সেই আলিশান গেটের ঠিক বাইরে, যেখানে রোজ কোটি কোটি টাকার ডিল হতো, ১৩ বছরের শচীন নিজের ছোট্ট একটি কাঠের বাক্স নিয়ে বসত। সে লোকেদের জুতো পালিশ করত। তার জামাকাপড় ছেঁড়া ছিল, পায়ে ভাঙা চটি এবং মুখে সবসময় গ্রিজ বা জুতোর পালিশের কালি লেগে থাকত। আসা যাওয়া করা লোকেদের কাছে সে ছিল নেহাত এক পালিশওয়ালা ছেলে। কিন্তু শচীনের চোখে এমন এক তেজ এবং চমক ছিল যা কোনো সাধারণ বাচ্চার মধ্যে থাকে না। সে জুতোর ওপর ব্রাশ চালানোর সময়ও নিজের কান সেই বড় ফ্যাক্টরির দেওয়ালে লাগিয়ে রাখত। সে মেশিনের চলার ছন্দকে ভালোবাসত। শচীন জানত না যে যে কোম্পানির বাইরে তাকে ভিখারি মনে করা হয়, আসলে সে সেই সাম্রাজ্যের আসল উত্তরাধিকারী। কারণ 12 বছর আগে ওনরাটেক এত বড় কোম্পানি ছিল না। তখন মায়া এবং রাহুল, শচীনের বাবা, মিলে একটি ছোট ওয়ার্কশপ চালাতেন। রাহুল ছিলেন একজন জিনিয়াস ইঞ্জিনিয়ার। তিনি মেশিনের ধড়কন চিনতেন। মায়া উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। তিনি এসবের ওপর বিশ্বাস করতেন না। তাকে দুনিয়া জয় করতে হতো। যখন শচীন জন্মালো তখন মায়া একটি অনেক বড় ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট পেলেন। শর্ত ছিল তাকে সঙ্গে সঙ্গে বিদেশে শিফট হতে হবে এবং নিজের পুরো সময় কোম্পানিকে দিতে হবে। মায়া রাহুলকে বললেন যে তাদের এই সন্তান এবং পরিবার তার উন্নতির পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। মায়া এক শীতের রাতে রাহুলের সামনে ডিভোর্সের কাগজ রেখে দিলেন এবং পরিষ্কার ভাষায় বললেন, রাহুল, আমাকে অনেক উচ্চতায় পৌঁছাতে হবে, আর এই উচ্চতায় আমি একটি বাচ্চার দায়িত্ব নিয়ে উঠতে পারব না। তুমি চাইলে এই বাচ্চাকে রেখে দাও অথবা একে কোথাও ফেলে দাও, কিন্তু আমার জীবন থেকে চলে যাও। রাহুলের মন ভেঙে গেল। সে কাঁদতে কাঁদতে নিজের স্ত্রীর সেই নিষ্ঠুর চেহারা দেখল এবং সেই রাতেই 1 বছরের শচীনকে কোলে তুলে নিয়ে সেই আলিশান বাংলো থেকে বেরিয়ে গেল। সে কসম খেল যে সে কখনো মায়ার সামনে আসবে না। রাহুল শহরের এক কোণে একটি ছোট গ্যারেজ খুললেন এবং নিজের পুরো জীবন নিজের ছেলে শচীনকে মেশিনের জাদুকর বানাতে লাগিয়ে দিলেন। আর আজ ১৩ বছর পর সেই শচীন ওনরাটেকের বিশাল ইমারতের ঠিক বাইরে ফুটপাতে বসত। ছেঁড়া জামা, উস্কো খুস্কো চুল আর মুখে সবসময় ইঞ্জিনের তেল বা পালিশের কালি। কেউ আন্দাজও করতে পারছিল না যে দুনিয়ার সবথেকে ধনী মহিলার একমাত্র ওয়ারিশ নিজের নাকের নিচেই জুতোয় ব্রাশ ঘষছে। শচীন জন্ম থেকেই একজন গড গিফটেড জিনিয়াস ছিল। যখন তার বয়সের বাচ্চারা খেলনা দিয়ে খেলত, শচীন তার বাবার গ্যারেজে পুরনো ইঞ্জিনের কল কবজা খুলত।
রাহুল নিজের ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত জ্ঞান তার ছেলের মধ্যে ঢেলে দিয়েছিলেন। রাহুল একটি গ্যারেজ চালাতেন ঠিকই, কিন্তু তার মস্তিষ্ক আজও কোনো টপ সায়েন্টিস্টের থেকে কম ছিল না। সেই বাপ বেটা সন্ধ্যায় একটি পুরনো লণ্ঠনের আলয় বসতেন, আর রাহুল তাকে বোঝাতেন, বেটা সচিন, মেশিন শুধু লোহার কাঠামো নয়, এতে কারেন্টের জায়গায় রক্ত দৌড়ায়। যদি তুমি এর ধড়কন শুনে নাও, তবে এটি তোমাকে নিজেই বলবে যে এর কী সমস্যা হচ্ছে। ১৩ বছর বয়সের মধ্যে শচীন এতটা যোগ্য হয়ে উঠেছিল যে সে চোখের ওপর পট্টি বেঁধে যে কোনো ইঞ্জিনের আওয়াজ শুনে বলে দিতে পারত তার কোন পার্টসটি খারাপ। শচীনের বাবা তাকে জুতো পালিশ করতে বারণ করতেন, কিন্তু শচীনের এই কোম্পানি খুব পছন্দ ছিল। সে এর ভেতরে যেতে চাইত, একে ভেতর থেকে দেখতে চাইত। এই জন্য সে রোজ জুতো পালিশ করত আর কোম্পানিটিকে বাইরে থেকে দেখত। গত 10 দিন ধরে শচীনের মনে হচ্ছিল কোম্পানির ভেতরে কিছু একটা গণ্ডগোল আছে। মেশিনের আওয়াজ থেকে সে আন্দাজ করতে পারছিল যে কোম্পানির বড় প্রজেক্টে কোনো সমস্যা হয়েছে। সে ভেতরে গিয়ে সেটি দেখতে চেয়েছিল, কিন্তু তার অনুমতি ছিল না। কিন্তু আজ সে সাহস করে গেটের দিকে এগিয়ে গেল। সাহেব, আপনার মেশিনের দম বন্ধ হয়ে আসছে, ওর এয়ার কম্প্রেসার ভালভ আটকে গেছে, আমাকে ভেতরে যেতে দিন, আমি ওটা ঠিক করতে পারি। শচীন গার্ডের কাছে মিনতি করল। গার্ড তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং জোরে হাসল। আবেও পালিশওয়ালা, যা গিয়ে জুতো পালিশ কর, এখানে বড় বড় সাহেবদের বুদ্ধি কাজ করছে না, তুই কি ছাই ঠিক করবি? গার্ড তাকে জোরে ধাক্কা দিল, যাতে শচীনের কাঠের বাক্সটি ভেঙে গেল এবং তার পালিশের কৌটোগুলো রাস্তায় ছড়িয়ে গেল। শচীনের চোখে জল ছিল, কিন্তু সে চুপচাপ নিজের জিনিস গুছিয়ে নিয়ে সেখান থেকে চলে গেল। বিকেলে শচীন যখন বাড়ি ফিরল তখন তার মুখ ভার ছিল। রাহুল তখনই বুঝতে পারলেন যে কিছু খারাপ হয়েছে। শচীন কাঁদতে কাঁদতে সব কথা জানালো, কিভাবে তাকে অপমান করা হয়েছে এবং কিভাবে সেই কোম্পানির মালকিন তাকে দেখেই ঘেন্নায় মুখ ঘুরিয়ে নিলেন। রাহুলের বুক দুঃখে ভরে এলো। তিনি জানতেন যে ওই মহিলা শচীনের মা, কিন্তু তিনি এই রহস্য লুকিয়ে রেখেছিলেন। রাহুল শচীনকে নিজের কাছে বসালেন এবং বললেন, বেটা, হারে সে নয় যে পড়ে যায়, বরং হারে সে যে পড়ার পর উঠতে অস্বীকার করে। ওই লোকগুলো তোর অপমান করেনি, বরং নিজের হুনরের বা প্রতিভার অপমান করেছে। কাল তুই আবার যাবি, এইবার তুই একজন পালিশওয়ালা হয়ে নয়, বরং একজন মেকানিক হয়ে যাবি। মনে রাখিস, তুই আমার ছেলে, আর তোর হাতে সেই জাদু আছে যা বড় বড় ইঞ্জিনিয়ারদের কাছে নেই। রাহুলের কথা শচীনের ভেতরে এক নতুন আগুন জ্বালিয়ে দিল। সে জানত না যে আগামী দিনটি শুধু মেশিন নয়, বরং তার পুরো জীবন বদলে দেবে। শচীন রাতভর শুতে পারল না। তার কান এখনও অনরাটেকের সেই নিস্তব্ধ মেশিনের কান্নাই শুনছিল। তার বাবা রাহুল তাকে একটি কথাই শিখিয়েছিলেন, প্রতিভা কখনো কারও মুখাপেক্ষী হয় না। সকালের প্রথম কিরণের সাথেই শচীন উঠে পড়ল। সে নিজের মুখ ধুল, কিন্তু দারিদ্র্যের রেখা আর পুরনো কাপড়ের তালিগুলো ধুয়ে পরিষ্কার হল না। সে তার ভেঙে যাওয়া পালিশের বাক্সটি একটি তারের সাহায্যে জুড়ে নিল। রাহুল তাকে যেতে দেখছিলেন। তিনি শচীনকে ডাকলেন এবং তার হাতে একটি পুরনো ঘষার রেঞ্চ বা ভ্রেঞ্চ দিলেন। বেটা, এটি শুধু লোহার হাতিয়ার নয়, এটি তোর দাদাজির স্মৃতি। এটা নিজের কাছে রাখিস, আজ এটা তোকে পথ দেখাবে। শচীন সেটা নিজের ছেঁড়া পকেটে ঢুকিয়ে নিল এবং দ্রুত পায়ে অনরাটেকের দিকে রওনা হল। এদিকে অনরাটেকের বিশাল অ্যাসেম্বলি হলে দৃশ্যটি কোনো যুদ্ধক্ষেত্রের মতো ছিল। মায়া মালহোত্রার মুখে কালচে দাগ পড়ে গিয়েছিল, চোখের নিচে কালি পরিষ্কার বলে দিচ্ছিল যে তিনি অনেক রাত ঘুমাননি। কোটি কোটি টাকার মেশিনের সামনে দুনিয়া জোড়া নামী ইঞ্জিনিয়াররা কোনো অসহায় রুগীর পাশে দাঁড়ানো ডাক্তারদের মতো লাগছিল। জাপান থেকে আসা মিস্টার তানাকা নিজের চশমা খুলে টেবিলে রেখে দিলেন। ম্যাম, আমরা প্রেশার ভালভ, হাইড্রোলিক সিস্টেম এবং কম্পিউটার কোডিং সব বদলে দিয়েছি। মেশিন রিবুট হয়, কিন্তু যেমনই টারবাইন 500 আরপিএম স্পিড ধরে, অমনি পুরো সিস্টেম লক হয়ে যাচ্ছে। আমার মনে হয় এই মেশিনের ডিজাইনেই কোনো ভুতুরে গণ্ডগোল আছে। মায়ার রাগ সপ্তমে চড়ল। তিনি টেবিলে রাখা ফাইলগুলো জোরে মেঝেতে আছাড় মারলেন। ভুতুরে গণ্ডগোল? বিজ্ঞানে কোনো ভূত নেই। মিস্টার তানাকা, আমার রেজাল্ট চাই। যদি আজ বিকাল 5টার মধ্যে এই ইঞ্জিন চালু না হয়, তবে ইন্টারন্যাশনাল এরোস্পেস অথরিটি আমাদের লাইসেন্স বাতিল করে দেবে। আমার 12 বছরের পরিশ্রম ধুলোয় মিশে যাবে। হলে দাঁড়িয়ে থাকা শত শত কর্মচারী ভয়ে কাঁপছিল। মায়ার অহংকার তাকে এটা মানতে দিচ্ছিল না যে তার আলিশান কোম্পানি একটি ছোট কারিগরি ত্রুটির সামনে হার মেনেছে। শচীন কোম্পানির ভারী লোহার গেটে দাঁড়িয়েছিল। কালকের অপমানের পর আজ সিকিউরিটি আরও কড়া ছিল। গার্ডদের শক্ত নির্দেশ ছিল যে কোনো ফালতু মানুষকে যেন ভেতরে আসতে না দেওয়া হয়। শচীন ধীরে ধীরে এগিয়ে গেল। সাহেব, নমস্কার, আমি কালকের সেই ছেলেটি। প্রধান গার্ড, যার নাম জগন ছিল, সে শচীনকে দেখেই লাঠি মাটিতে ঠুকল। ওই, আবার এসেছিস তুই? কাল মার কম পড়েছিল নাকি? বাগ এখান থেকে, নইলে এইবার সোজা হাসতে ঢুকিয়ে দেব। সাহেব, আমার কথা শুনুন। শচীন হাত জোর করে বলল,
বড় বড় সাহেবরা মেশিনের বাইরের অংশ খুলছেন, কিন্তু গণ্ডগোলটি অয়েল সাম্পের পেছনের ছোট পাইপে আছে। ওর এয়ার কম্প্রেসার ভালভ আটকে গেছে, তাই প্রেশার তৈরি হতে পারছে না। আমাকে শুধু 5 মিনিটের জন্য ওই মেশিনের কাছে যেতে দিন। জগন আর তার সঙ্গীরা অট্ট হাসি হাসল। শুনলে তোমরা, এই কালকের ছোকরা আমাদের বলবে যে গণ্ডগোল কোথায় আছে? ওরে বালিশওয়ালা, তুই স্কুলের মুখ দেখেছিস কখনো? এখানে যারা সাহেবরা আছেন তারা একদিনে ততটা রোজগার করেন যতটা তুই পুরো জীবনে জুতো ঘষেও রোজগার করতে পারবি না। শচীন পিছ পা হল না। জ্ঞান স্কুল থেকে নয়, কাজ থেকে আসে সাহেব। আমার বাবা আমাকে শিখিয়েছেন। জগনের রাগ হয়ে গেল। সে শচীনের কলার ধরল এবং তাকে হ্যাঁচকা টান দিয়ে রাস্তার অন্য দিকে ফেলে দিল। শচীনের হাত ছড়ে গেল এবং তার বাবার দেওয়া সেই পুরনো রেঞ্জটি পকেট থেকে বেরিয়ে দূরে গিয়ে পড়ল। যদি এবার এখানে দেখি তো ঠ্যাং ভেঙে দেব, জগন চিৎকার করে বলল। দুপুর ৩টে বেজে গিয়েছিল। কোম্পানির ভেতরের উত্তেজনা এখন হতাশায় বদলে গিয়েছিল। মায়া মালহোত্রা নিজের কেবিনে একলা বসেছিলেন, কিন্তু দুশ্চিন্তা আর নিরাশার কারণে তিনি কোম্পানির বাইরে এসে গেটের কাছে দাঁড়ালেন। তখনই তার নজর পাশে বসে থাকা শচীনের উপর পড়ল। সে কাঁদছিল না, বরং সে একদৃষ্টে ফ্যাক্টরির সেই চিমনির দিকে তাকিয়েছিল যেখান থেকে ধোঁয়া বেরোনো বন্ধ হয়ে গিয়েছিল। তখনই খান্না, মায়ার অ্যাসিস্ট্যান্ট, বাইরে এলো। ম্যাম, আমেরিকান ইঞ্জিনিয়াররাও হাত তুলে দিয়েছে। তারা বলছে মেশিন কেটে খুলতে হবে, যাতে কমপক্ষে 1 মাস সময় লাগবে। 1 মাস? ততক্ষণে তো ওভনারেক শেষ হয়ে যাবে। মায়া নিরুপায় হয়ে চিৎকার করে উঠলেন। হঠাৎ তার শচীনের কালকের কথা মনে পড়ল। মেশিনের দম বন্ধ হয়ে আসছে। মায়ার মনে এক অদ্ভুত দোটানা হল। একদিকে তার কোটি কোটি টাকার অহংকার, আর অন্যদিকে এক সাধারণ পালিশওয়ালা ছেলের দাবি। তিনি নিজের অহংকারকে দূরে সরিয়ে রেখে এক বাজি ধরার সিদ্ধান্ত নিলেন। খান্না, ওই ছেলেটিকে ভেতরে নিয়ে এসো, যে গেটে দাঁড়িয়ে আছে। খান্না অবাক হয়ে গেল। ম্যাম, ওই ভিখারির মতো ছেলেটিকে? কিন্তু কেন? আমি বললাম ওকে ভেতরে নিয়ে এসো, এক্ষুনি। মায়ার গলার স্বরে এক আলাদা কম্পন ছিল। যখন জগন গার্ড যখন শচীনকে ধরে ভেতরে নিয়ে এলো, তখন তার মনে হলো এবার শচীন শাস্তি পাবে। কিন্তু যখন তাকে সরাসরি মায়া মালহোত্রার সামনে দাঁড় করানো হলো, তখন সবার শ্বাস থমকে গেল। শচীনের পায়ে চটি ছিল না, জামাকাপড় ছেঁড়া ছিল, কিন্তু তার চোখে সেই একই চমক ছিল যা রাহুলের চোখে থাকত। মায়া তাকে মন দিয়ে দেখলেন। তিনি জানতেন না যে তিনি নিজের ছেলেকেই দেখছেন, যাকে তিনি 1 বছর বয়সে নিজের উন্নতির জন্য ত্যাগ করেছিলেন। তুমি বলেছিলে যে তুমি এটি ঠিক করতে পারো? মায়া কড়া গলায় জিজ্ঞেস করলেন। জি ম্যাম। শচীন ভয় না পেয়ে জবাব দিল। সেখানে দাঁড়িয়ে থাকা বিদেশি ইঞ্জিনিয়াররা তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগল। ম্যাম, আপনি এই বাচ্চার কথায় কান দিচ্ছেন? এটা কি রসিকতা হচ্ছে নাকি? শচীন তাদের দিকে ফিরল এবং ইংরেজিতে বলল, যা সে তার বাবার কাছে শিখেছিল। স্যার, সায়েন্স ইজ নট জাস্ট ইন বক্স, ইটস ইন দ্য সাউন্ড অফ আয়রন। ইফ ইউ স্টপ টকিং অ্যান্ড স্টার্ট লিসেনিং, দ্য মাশিন উইল টেল ইউ দ্য প্রবলেম। স্যার, বিজ্ঞান শুধু বইয়ে থাকে না, লোহার আওয়াজেও থাকে। যদি আপনারা কথা বলা বন্ধ করে শুনতে শুরু করেন, তবে মেশিন নিজেই আপনাদের সমস্যা বলবে। সবাই স্তম্ভিত হয়ে গেল। এক পালিশওয়ালা ছেলের মুখে ইংরেজি আর এত পরিণত কথা শুনে হলের সন্নাটা ছেয়ে গেল। মায়া ঘড়ি দেখলেন। তোমার কাছে 1 ঘন্টা সময় আছে। যদি তুমি ঠিক করে দাও তবে যা চাইবে তাই পাবে, কিন্তু যদি তুমি সময় নষ্ট করো তবে তোমাকে এমন শাস্তি দেব যা সারা জীবন মনে রাখবে। শচীন নিজের স্ক্রুড্রাইভার বের করল এবং সেই বিশাল মেশিনের দিকে এগিয়ে গেল। কোটি কোটি টাকার ভবিষ্যৎ এখন এক 13 বছরের বাচ্চার ছোট ছোট হাতের ওপর নির্ভর করছিল। পুরো অ্যাসেম্বলি হলে নিস্তব্ধতা ছিল। দুনিয়ার নামি দামি ইঞ্জিনিয়াররা নিজেদের হাত গুটিয়ে দূরে দাঁড়িয়েছিলেন। তাদের মুখে বিদ্রুপ আর অবিশ্বাসের ভাব ছিল। মায়া মালহোত্রার তীক্ষ্ণ নজর শচীনের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছিল। শচীন সেই বিশাল মেশিনের সামনে দাঁড়িয়েছিল, যা কোনো মৃত দানবের মতো শান্ত হয়ে পড়েছিল। শচীন নিজের চোখ বন্ধ করল। সে তার ডান হাত মেশিনের ঠান্ডা স্টিল বডির উপর রাখল। ইঞ্জিনিয়াররা নিজেদের মধ্যে ফিসফাস করতে লাগলেন। দেখো, এখনও জাদু দেখাবে। কিন্তু শচীন কোনো কিছু শুনতে পাচ্ছিল না। সে নিজের মনে বাবা রাহুলের আওয়াজ শুনছিল। শচীন, লোহা কথা বলে, শুধু সোনার লোক চাই। হঠাৎ শচীন মেশিনের সবথেকে নিচের অংশের দিকে ইশারা করল, যেখানে তেল জমা হওয়ার ট্যাঙ্ক ছিল। সেই অংশটি এতই সংকীর্ণ ছিল যে কোনো বড় ইঞ্জিনিয়ার সেখানে পৌঁছতে পারতেন না। ম্যাম, আমাকে ভেতরে যেতে হবে, শচীন বলল। পাগল হয়েছ? ওখানে অনেক গরম আর বিষাক্ত গ্যাস থাকতে পারে, প্রধান ইঞ্জিনিয়ার সতর্ক করলেন। কিন্তু শচীন থামল না। সে নিজের শার্ট খুলল, সেটা মুখে জড়ালো এবং হামাগুড়ি দিয়ে সেই ছোট পাইপিং নেটওয়ার্কের ভেতরে চলে গেল। মেশিনের ভেতরের দৃশ্য কোনো গোলকধাঁধার মধ্যে ছিল। চারদিকে গরম তেলের গন্ধ আর সরু রাস্তা। শচীন নিজের হাতে নেওয়া ছোট স্ক্রুড্রাইভার এবং বাবার দেওয়া সেই পুরনো রেঞ্চ নিয়ে এগিয়ে গেল। সে দেখল যে প্রধান হাইড্রোলিক লাইনের একটি টি জাংশনে একটি ছোট ধাতব জালি লাগানো ছিল। ইঞ্জিনিয়াররা বড় বড় টারবাইন চেক করেছিলেন, কিন্তু এই ছোট জালিটি কেউ লক্ষ্য করেনি। শচীন দেখল সেখানে খুব ছোট, প্রায় না দেখা যাওয়ার মতো একটি সুতো এবং কিছু ময়লা ভেসে আছে। এই ময়লা তখন এসেছিল যখন বিদেশি ইঞ্জিনিয়াররা নতুন ফিল্টার লাগিয়েছিলেন।
এই ছোট বাধার কারণে প্রেশার সেন্সর ভুল সিগন্যাল পাচ্ছিল এবং মেশিন বারবার সেফটি লক লাগিয়ে দিচ্ছিল। শচীন খুব সাবধানে সেই ময়লা বের করল এবং ভাল্ভটিকে ম্যানুয়ালি হাত দিয়ে ঘোরাল। সে পাইপের উপর 3 বার আঘাত করল। টং টং টং। এটা তার আর তার বাবার মধ্যকার কোড ছিল যে কাজ হয়ে গেছে। বাইরে দাঁড়িয়ে থাকা লোকজন অস্থির হয়ে অপেক্ষা করছিল। মায়ার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। হঠাৎ মেশিনের ভেতর থেকে একটা ঘষার মতো আওয়াজ এলো এবং শচীন বাইরে বেরিয়ে এলো। সে পুরোপুরি কালো গ্রিজ আর ঘামে স্নান করে গিয়েছিল। ম্যাম, এবার স্টার্ট বাটন টিপুন, শচীন হাঁপাতে হাঁপাতে বলল। সবার শ্বাস আটকে গেল। মায়া কাঁপা কাঁপা হাতে মেইন কন্ট্রোল প্যানেলের ইগনিশন সুইচ টিপলেন। প্রথমে একটি হালকা ঘড়ঘড় আওয়াজ হলো, তারপর হঠাৎ পুরো বিল্ডিং কেঁপে উঠল। মেশিনের বিশাল টারবাইন ধীরে ধীরে ঘুরতে শুরু করল। 500 আরপিএম, 1000 আরপিএম, 5000 আরপিএম। মেশিনের আওয়াজ এখন কোনো মধুর সঙ্গীতের মতো মনে হচ্ছিল। সব সেন্সরের লাইট লাল থেকে সবুজ হয়ে গিয়েছিল। বিদেশি ইঞ্জিনিয়ারদের চোখ ছানা বড়া হয়ে গেল। যে মেশিন কোটি কোটি টাকার ক্ষতি করে দিয়েছিল তাকে এক পালিশওয়ালা ছেলে মাত্র 20 মিনিটে চালু করে দিয়েছিল। মায়ার মুখে এক উজ্জ্বল চমক এলো, যা অনেক বছর পর দেখা গেল। তিনি শচীনের দিকে এগিয়ে গেলেন। তুমি এটা করে দেখালে, তুমি আমার সাম্রাজ্য বাঁচিয়ে নিলে। মায়া খান্নাকে আদেশ দিলেন, এই ছেলেকে 1 লক্ষ টাকার চেক দাও। কিন্তু শচীন বিনয়ের সাথে হাত সরিয়ে নিল। ম্যাম, আমার টাকা চাই না, আমি শুধু এটা প্রমাণ করতে চেয়েছিলাম যে প্রতিভা পোশাকের মুখাপেক্ষী হয় না। মায়া এই বাচ্চার পরিণত মন এবং তার আত্মসম্মান দেখে অবাক হয়ে গেলেন। শচীন, তুমি কোনো সাধারণ বাচ্চা নও। তুমি এসব কোথায় শিখেছ? কে তোমার বাবা? তিনিও কি কোনো বড় কোম্পানির ইঞ্জিনিয়ার? শচীনের চোখে এক অন্যরকম ঔজ্জ্বল্য ফুটে উঠল। আমার পাপা দুনিয়ার সবথেকে বড় ইঞ্জিনিয়ার ম্যাম। তিনি কোনো বড় কোম্পানিতে নয়, একটি ছোট গ্যারেজে কাজ করেন। তিনি বলেন যে মেশিন লোহার টুকরো নয়, খোদাতালার নূর। তিনি আমাকে তখন থেকে মেশিন শেখানো শুরু করেছেন যখন আমি ঠিক করে কথা বলতেও পারতাম না। মায়ার মনে এক অদ্ভুত আকুলতা হলো। তার মনে হলো যে প্রতিভা তার কোটি কোটি টাকার ইঞ্জিনিয়ারদের কাছে নেই, তা এক গ্যারেজ মেকানিকের কাছে এলো কি করে? তার সেই মাস্টার মেকানিকের সাথে দেখা করার তীব্র ইচ্ছা হলো। শচীন, আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই। আমি তাকে আমার কোম্পানির চিফ টেকনিক্যাল অফিসার বানাতে চাই। চলো, আমাকে তোমাদের বাড়িতে নিয়ে চলো। মায়া আদেশ দিলেন। শচীন একটু ইতস্তত করল। ম্যাম, আমাদের বাড়ি খুব ছোট, ওখানে অনেক নোংরা আর তেলের গন্ধ। আপনার মতো বড় ম্যাম সেখানে যেতে পারবেন না। মায়া হাসলেন। আজ তুমি আমার যে কাজ করেছ, তারপর তোমার বাড়ি আমার কাছে কোনো মন্দিরের থেকে কম নয়। চলো। মায়ার আলিশান সাদা মার্সিডিজ শহরের ঘিঞ্জি গলিগুলোর দিকে এগিয়ে চলল। শচীন পাশের সিটে বসেছিল। মায়া তাকে মন দিয়ে দেখছিলেন। শচীনের নাক, তার চোখের গড়নে মায়ার মনে হচ্ছিল যেন তিনি আয়নায় নিজেকেই দেখছেন। কিন্তু তিনি এটাকে শুধু একটি কাকতালীয় ঘটনা মনে করলেন। গাড়ি একটি জরাজীর্ণ পুরনো ইমারতের সামনে গিয়ে থামল, যার বাইরে একটি বোর্ড ঝুলছিল, রাহুল অটো গ্যারেজ। মায়া গাড়ি থেকে নামতেই পুরনো স্মৃতির এক তীব্র ঝলক তার মাথায় আছাড় খেল। রাহুল নাম শুনতেই তার বুক ধড়ফড় করতে লাগল। তিনি ভাবলেন, না, এটা সেই রাহুল হতে পারে না। সে তো অনেক বড় ইঞ্জিনিয়ার ছিল। গ্যারেজের ভেতরে এক লোক পুরনো ট্রাকের নিচে শুয়েছিলেন। শচীন দৌড়ে গেল। পাপা, পাপা, বাইরে আসুন, দেখুন কে এসেছে। যেমনই সেই লোক অর্থাৎ রাহুল ট্রাকের নিচ থেকে হামাগুড়ি দিয়ে বাইরে এলেন এবং নিজের কাপড় ঝাড়তে ঝাড়তে চোখ তুলে তাকালেন, মায়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সামনে তার প্রাক্তন স্বামী রাহুল দাঁড়িয়েছিলেন। রাহুলের নজর মায়ার ওপর পড়ল। সে স্থির হয়ে গেল। সন্নাটা এত গভীর ছিল যে ঘড়ির টিকটিক আওয়াজও শোনা যাচ্ছিল না। মায়ার চোখে জল এসে গেল। সে শচীনের দিকে দেখল, তারপর রাহুলের দিকে। রাহুল, তুমি? আর এটি শচীন? মায়ার গলার স্বর জড়িয়ে গেল। রাহুল গম্ভীরভাবে জবাব দিল, হ্যাঁ মায়া, এটি সেই শচীন যাকে তুমি 12 বছর আগে উন্নতির পথের কাঁটা বলে ছেড়ে দিয়েছিলে। দেখো, আজ এই কাঁটাই তোমার সাম্রাজ্য পতন থেকে বাঁচিয়ে দিল। মায়া ঢুকরে কেঁদে উঠলেন। তিনি এখন বুঝতে পারলেন যে শচীনের কাছেই জিনিয়াস মস্তিষ্ক কোত্থেকে এসেছে। সে রাহুলের ছেলে ছিল, আর তার থেকেও বড় কথা, সে তার নিজের রক্ত ছিল, যাকে সে নিজে অবহেলা করেছিল। গ্যারেজের সেই ধুলোবালি আর তেলের গন্ধমাখা পরিবেশে যেন সময় থমকে গিয়েছিল। মায়ার চোখের জল তার দামি পোশাকে দাগ ফেলছিল, কিন্তু তার সেদিকে খেয়াল ছিল না। তার সামনে সেই মানুষটি দাঁড়িয়েছিল যাকে সে নিজের উচ্চাকাঙ্ক্ষার বলি দিয়েছিল। শচীন অবাক হয়ে কখনো নিজের বাবাকে দেখছিল, তো কখনো সেই বড় ম্যামকে। সে বুঝতে পারছিল না যে তার বাবা, যিনি সবসময় শান্ত থাকতেন, আজ এত কঠোর কেন মনে হচ্ছেন। আর এই ধনী মহিলা, যিনি সকাল পর্যন্ত তাকে তাড়িয়ে দিচ্ছিলেন, তিনি আজ গ্যারেজে এসে কেন কাঁদছেন। রাহুল, আমাকে মাফ করে দাও, মায়া ফুঁপিয়ে ফুঁপিয়ে বললেন। আমি যা করেছি তা অনেক বড় ভুল ছিল।
আমি টাকা আর নামের পেছনে ছুটতে গিয়ে নিজের সবথেকে দামি গয়না হারিয়ে ফেলেছিলাম। আমি জানতাম না আমার ছেলে এই অবস্থায় থাকবে। রাহুলের চোখে কষ্ট আর রাগ একসাথে ফুটে উঠল। তিনি শচীনের কাঁধে হাত রাখলেন আর মায়ার চোখের দিকে তাকিয়ে বললেন, ভুল মায়া, তুমি ভুল করনি। তুমি সওদা করেছিলে। তুমি 1 বছরের বাচ্চার মাসুমিয়াতের সদা নিজের কোম্পানির শেয়ারের সাথে করেছিলে। তুমি জিজ্ঞেস করছো শচীন এই অবস্থায় কেন আছে? সে এই অবস্থায় নেই। সে অনেক বড় লোক। তার কাছে সেই প্রতিভা আছে যা তোমার পুরো কোম্পানির কাছে নেই। সে একজন সাচ্চা মানুষ, তোমার মতো মেশিনের গোলাম নয়। শচীনের চোখে এখন সব পরিষ্কার হতে লাগল। সেই পুরনো ছেঁড়া ছবি যা তার বাবা কখনো দেখিয়েছিলেন, তাতে এই মহিলার মুখই ছিল। তার গলা কেঁপে উঠল। পাপা, এটা কি আমার মা? রাহুল চুপ করে রইলেন। মায়া শচীনের কাছে যাওয়ার জন্যে এগিয়ে এলেন। হ্যাঁ বেটা, আমি তোর মা। আমাকে মাফ করে দে। দেখ, আমি তোকে নিতে এসেছি। তুই এখন আর জুতো পালিশ করবি না। তুই দুনিয়ার সবথেকে বড় মহলে থাকবি। তুই অনরাটেকের উত্তরাধিকারী হবি। শচীন 2 পা পিছিয়ে গেল। তার চোখে সেই চমক ছিল যা রাহুলের আদর্শের দান। সে খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, মা, 12 বছর আগে যখন আমার আপনাকে দরকার ছিল, তখন আপনি কোথায় ছিলেন? পাপা আমাকে শিখিয়েছেন যে মেশিন তখনই চলে যখন তার যন্ত্রাংশগুলো একে অপরের সাথে জুড়ে থাকে। আপনি তো পরিবারের সবথেকে প্রধান যন্ত্রাংশটি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আজ যখন আমি আপনার মেশিন ঠিক করলাম, তখন আপনার মনে পড়ল যে আমি আপনার ছেলে। মায়া বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। শচীনের কথাগুলো তার হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করল। রাহুল মায়ার দিকে তাকালেন। তার রাগ এখন শান্ত হয়ে গিয়েছিল। তার জায়গায় একজন বাবার গর্ব ছিল। মায়া, তুমি এখানে শচীনকে তোমার উত্তরাধিকার দিতে এসেছ। কিন্তু সত্যি কথা হল, শচীন আজ তোমাকে তোমার উত্তরাধিকার ফিরিয়ে দিয়েছে। তোমার কোম্পানি আজ তাকে ছাড়া বন্ধ হয়ে যেত। তোমার নিজের দৌলতের উপর ঘমণ্ড ছিল, কিন্তু আজ এক পালিশওয়ালা ছেলে সেই ঘমণ্ড ভেঙে দিল। মায়া হাঁটু গেড়ে বসে পড়লেন। আমি হেরে গেছি রাহুল। আমার সাম্রাজ্য, আমার দৌলত সব এই বাচ্চার পায়ের ধুলোর সমানও নয়। আমার কিছু চাই না, শুধু আমার পরিবার ফিরিয়ে দাও। আমি কোম্পানি ছেড়ে দেব, আমি সব ত্যাগ করব। শুধু আমাকে আমার ছেলের চোখে মা ডাকার অধিকার দাও। রাহুল শচীনের দিকে তাকালেন। তিনি জানতেন শচীনের মনে মায়ের জন্য সবসময় একটা শূন্য জায়গা ছিল। রাহুল ধীরে ধীরে বললেন, শচীন, ফয়সালা তোর। তুই কি সেই রানী মায়ের কাছে যেতে চাস, যার কাছে মহল আছে, নাকি এই বুড়ো মেকানিকের সাথে থাকতে চাস, যার কাছে শুধু এই ভাঙা গ্যারেজ আছে? শচীন এক মুহূর্তের জন্যে মায়ের কান্নারত মুখ দেখল এবং তারপর তার বাবার শক্ত অথচ মায়াভরা মুখ দেখল। সে মায়ার হাত ধরল এবং তাকে মাটি থেকে তুলল। মা, আমি আপনার মহলে থাকতে যাব না, কিন্তু আপনি চাইলে আমাদের এই গ্যারেজে আসতে পারেন। পাপা আজও পুরনো মেশিন ঠিক করেন, আর ওনার একজন সাহায্যকারীর দরকার আছে। শচীন হেসে বলল। মায়া শচীনকে জড়িয়ে ধরলেন। রাহুলের চোখেও জল এসে গেল। তিনি অনুভব করলেন যে শচীন শুধু মেশিন ঠিক করেনি, বরং দুটো ভেঙে যাওয়া হৃদয়ের কানেকশনও জুড়ে দিয়েছে। কয়েক মাস পর অনরাটেকের দৃশ্য বদলে গিয়েছিল। কোম্পানি এখন শুধু মুনাফার জন্যে চলত না। মায়া কোম্পানির গেটের বাইরে একটি অনেক বড় শচীন টেকনিক্যাল সেন্টার খুললেন, যেখানে গরিব বাচ্চাদের বিনামূল্যে মেশিনের কাজ শেখানো হতো। রাহুলকে কোম্পানির চিফ মেন্টর বানানো হলো, কিন্তু তারা আজও সন্ধ্যায় নিজেদের পুরনো গ্যারেজেই বসতেন। আর শচীন, সে আজও কখনো কখনো কোম্পানির গেটে বসত, কিন্তু জুতো পালিশ করার জন্যে নয়, বরং এটা মনে রাখার জন্যে যে তার প্রতিভা কোত্থেকে শুরু হয়েছিল। দুনিয়ার সবথেকে বড় কোম্পানির মালকিন এখন রোজ সন্ধ্যায় একটি সাধারণ গ্যারেজে চা খেতেন, যেখানে তার ছেলে আর তার স্বামী মিলে মেশিনের ধরকন শুনতেন। প্রতিভা দৌলতকে হারিয়ে দিয়েছিল, আর ভালোবাসা অহংকারকে শেষ করে দিয়েছিল। বন্ধুরা, আপনাদের এই কাহিনী কেমন লাগলো? আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন।